আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম সাধারণ গণিতের ক বিভাগ বীজগণিতের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে। তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বলেছিলাম যে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওইটার আমার দুটো অনুশীলনী আছে 11.1 এবং 11.2। 11.1টা বেশি ইম্পর্টেন্ট 11.2 এর থেকে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আরেকটি অধ্যায়, অধ্যায় 12, দ্বাদশ অধ্যায়, দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। আমরা সিকিউর জন্য এই অধ্যায়টা রাখবো না। এই অধ্যায়ের মধ্যে আমরা শিখবো অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন। তো আমরা এই তিনটা নিয়ম ভালো করে শিখে রাখবো এখান থেকে, এবং এখান থেকে কিছু গ্রাফ আছে যেগুলো আগে আসতো, বা এখান থেকে যদি প্রশ্ন হয়, আমাদের 9টা বোর্ড আছে, 9টা বোর্ডে যে কোনো একটা বোর্ডে প্রশ্ন আসতে পারে, যদি আসে যে কোনো একটা বোর্ডে আসতে পারে। তো যদি আসে সেখানে আমাদের অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন এগুলো থেকে অথবা গ্রাফ এইগুলোই আসছে আগে। ঠিক আছে, বোর্ডে 2টা বা 3টা প্রশ্ন আছে, এই সামান্য কয়েকটা জিনিস থেকে প্রশ্ন আসছে, এর বাইরে তেমন কিছু আসে নাই। তো যেহেতু আমাদের প্রশ্ন এখান থেকে খুবই কম আসছে এবং আসার সম্ভাবনা খুবই কম, তাই আমরা এই অধ্যায়টা সিকিউর জন্য সিলেক্ট করতেছি না। আমরা এই অধ্যায়টা এমসিকিউর জন্য দেখবো মেইনলি, যে এমসিকিউ আসলে এখান থেকে কি কি এমসিকিউ কোন জায়গা থেকে আসতে পারে, এবং কিছু ম্যাথ দেখে রাখবো রিস্ক এড়ানোর জন্য, যে আমরা এই ম্যাথগুলো দেখলে আশা করি অধ্যায় কভার হয়ে যাবে। আমি যেই ম্যাথগুলো দাগায় দিব এই অধ্যায় থেকে, ওই ম্যাথগুলো যদি ঠিক মতো দেখে যাও, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলেও তুমি দিতে পারবা। শুধুমাত্র ওই ম্যাথগুলো দেখলে হবে। যেহেতু আমাদের এই অধ্যায় থেকে সিকিউ তেমন বেশি আসে না, তাই বলবো আমি যে ম্যাথগুলো দাগায় দিব সেগুলো সঠিক নিয়মে কিভাবে অপনয়ন কাজ করা হয়, কিভাবে বজ্রগুণনের কাজ করা হয়, কিভাবে আমাদের গ্রাফের কাজ করা হয়, ওই ম্যাথগুলো দেখলেই তুমি বুঝে যাবা। এবং এই অধ্যায়ে যে ম্যাথগুলো আসছে বেশিরভাগই বই থেকে হুবহু আসছে। তার কারণে আমি বলবো আমি যে ম্যাথগুলো দাগাই দিব এগুলো শুধুমাত্র দেখো। তো চলো আমরা শুরু করি এই অধ্যায়। তো অধ্যায় 12, দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। তো অধ্যায় 12-এর মধ্যে আমার 4টা অনুশীলনী আছে। তো আমার প্রথম যে অনুশীলনী আছে সেটা হচ্ছে আমাদের সমীকরণ জোট নিয়ে। অর্থাৎ দুটো সমীকরণ দেওয়া থাকবে, ওইখান থেকে বলবে সমীকরণ দুটো সমঞ্জস কিনা, বা দুটো সমীকরণ পরস্পর নির্ভরশীল কিনা, এগুলো আমাদের এখান থেকে বের করতে হয়। এখান থেকে আমাদের এমসিকিউ তার সম্ভাবনা বেশি, অথবা যদি সৃজনশীলের মধ্যে দেয়, সৃজনশীলের ক পাইতে পারো আমাদের এখানে 12.1 অনুশীলনী থেকে। ঠিক আছে, তো 12.1 থেকে সামান্য কয়েকটা দেখে গেলেই হবে। অর্থাৎ তুমি এইখান থেকে এই 4টা ভালো করে দেখে রাখবা। এই 4টা দেখলে তুমি এখান থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। 4টা ভালো করে দেখে রাখবা, এই 4টা খুব ইম্পর্টেন্ট। তা আমরা এখান থেকে করব উদাহরণ একটা করে রাখবো। উদাহরণ একের মধ্যে 3টা ম্যাথ দেওয়া আছে। তুমি যদি এই 3টা ভালো করে বুঝে করো, তাহলে বুঝবা যে আমাদের কোনটা সমঞ্জস, কোনটা অসমঞ্জস, কোনটা নির্ভরশীল, কোনটা অনির্ভরশীল। এগুলো বুঝতে পারলেই এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এবং বিশেষ করে এখান থেকে অনেক এমসিকিউ আসছে। ঠিক আছে, এই জন্য এই অধ্যায়টা একটু দেখে রাখবা এখান থেকে। তারপর আমরা এখান থেকে কাজের অঙ্কটা করব। কাজের অঙ্কটা করলে হবে এখান থেকে। তারপর আমরা অনুশীলনী থেকে 3টা অঙ্ক করব: 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার। 12.1 থেকে উদাহরণ 1 কাজের অঙ্ক, এবং আমাদের এই 3টা অঙ্ক করলে আশা করি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি সৃজনশীলে আসে, সৃজনশীলের কয়ে অথবা এমসিকিউতে আসে, তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা ছিল আমাদের 12.1। তারপর আমরা দেখব 12.2। তো 12.2 এর মধ্যে দেখো আমার কি আছে: প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, লৈখিক পদ্ধতি। ঠিক আছে, লৈখিক পদ্ধতি নিয়ে আমাদের 12.3-এ কথা বলা হয়েছে। তা আমাদের এখানে প্রথম 3টা যে উপায় আছে, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, এই 3টার নিয়মে শিখে রাখবা। এই 3টার নিয়ম আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, শুধুমাত্র ম্যাথে না, তুমি অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারবা। তাই আমাদের বলবো এখান থেকে 3টা নিয়ম শিখে রাখবা। আমাদের সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট হলো আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিটা ভালো করে শিখে রাখবো, এটার মধ্যে প্যাচ লাগে অনেকের, এই জন্য বলবো এটা ভালো করে শিখে রাখবা। তা আমরা দেখি এখান থেকে এই অধ্যায় থেকে আমরা কোন কোন ম্যাথগুলো করব। অবশ্যই বলছি নিয়মগুলো শিখতে হবে, 3টা নিয়মই শিখতে হবে।
তো এখান থেকে আমরা সবার আগে যে ম্যাথটা করবো এটা হচ্ছে আমাদের উদাহরণ 6। আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলছে, আমরা এটা করব। তারপর আমরা করব উদাহরণ 7। তারপর দেখো আমরা অনুশীলনীর মধ্যে এসে পড়ছি। অনুশীলনীর মধ্যে দেখো আমাদের পার্ট করে দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান, অপনয়ন সমাধান, আর গুণন সমাধান। অপনয়ন পদ্ধতিটা সবচেয়ে সহজ, যার কারণে অপনয়ন থেকে বলবো তোমরা শুধু নিয়মটা শিখে রাখো। এইখানে প্রতিস্থাপন থেকে তোমরা করবে 1 নাম্বারটা, 1 নাম্বারটা করবে এখান থেকে। এবং আর গুণন থেকে আমরা 3টা করব। আর গুণন থেকে করব আমরা 9 নাম্বার, তারপর 11 নাম্বার এবং 13 নাম্বার। দেখো 13 নাম্বারটার মতো আমি একটা উদাহরণের ম্যাথ দিছি আর গুণনের, ঠিক আছে? 13 নাম্বারটা আর ওই ম্যাথটা প্রায় সেমই। তো এইখান থেকে আর গুণন থেকে 3টা দেখে রাখবা, তাহলে আমাদের এইটাই শেষ হলো আমাদের 12.2। তো 12.2 থেকে আমরা বলছি 3টা নিয়ম শিখে রাখবো অবশ্যই। এই নিয়ম 3টা থেকে এমসিকিউতেও আসতে পারে, অন্যান্য যে কোনো সাবজেক্টে কাজে লাগতে পারে, এমনকি আমাদের ম্যাথে অন্যান্য অধ্যায়ে কাজে লাগতে পারে। যার কারণে নিয়ম 3টা শিখে রাখা অবশ্যই জরুরি। তারপর আমরা দেখবো লৈখিক পদ্ধতি নিয়ে আরেকটা অধ্যায় আছে 12.3, অর্থাৎ গ্রাফ। যদি আমাদের এই অধ্যায় থেকে সম্পূর্ণ সৃজনশীল হয়, ওইটা হওয়ার সম্ভাবনা যে কোনো একটা বোর্ডে, যদি ওটা হয় তাহলে দেখবা ক এর মধ্যে দেওয়া হয়েছে 12.1 থেকে, খ এর মধ্যে দিবে হচ্ছে 12.2 থেকে, এবং গ এর মধ্যে দিবে লৈখিক পদ্ধতি 12.3 থেকে। তো লৈখিক পদ্ধতি বা যেটা বলতেছে গ্রাফ, ছক কাগজ আঁকা, সেটার ক্ষেত্রে তোমার যে মানে সবগুলোর নিয়ম সেম, তুমি যদি একটা পারো বাকিগুলো এমনিতেই পারবে, এরকম আর কি। ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা ভালো করে শিখে রাখবা, তাইলেই হবে। তবু আমি এখান থেকে কয়েকটা সাজেস্ট করবো, ওইগুলো করলে এনাফ, কারণ এখান থেকে যেগুলো আগে আসছে সেগুলো সব বই থেকে আসছে। ঠিক আছে? লৈখিক পদ্ধতি আমাদের বই থেকে কয়েকটা করলেই হবে, কারণ সবগুলোর নিয়ম একই। শুধু গ্রাফ আঁকতে পারলেই হচ্ছে, আর আমাদের কি লিখতে হবে এটা সবগুলোর ক্ষেত্রে লেখা সেম। তা আমরা দেখো এখানে গ্রাফের জন্য উদাহরণ 8টা করব। ঠিক আছে? সমাধান করতে বলছে এবং সমাধান লেখচিত্রে দেখাইতে বলছে। এটা আসলে আমাদের সৃজনশীলের গয়ে আসতে পারে। তারপর আমরা এখান থেকে উদাহরণ 10টা করব, সেম আগেরটার মতোই। তারপর দেখো আমরা অনুশীলনী 12.3 এসে পড়ছি। তো অনুশীলনী থেকে আমরা বলবো এখান থেকে 1 নাম্বারটা করবা। 1 নাম্বারটা বোর্ডে আসছে হুবহু, তাই 1 নাম্বারটা 3 স্টার দিয়ে দিলাম। এবং এখান থেকে 2 নাম্বারটা করবা। যেহেতু সবগুলোর নিয়ম প্রায় সেম, তাই বলবো যে 2-3টা করলে হবে এখান থেকে। তো এখান থেকে 2টা করবা, তাইলেই হবে। তা আমাদের 12.3 এখানেই শেষ। এখন দেখবো আমরা 12.4। তো 12.4-এর মধ্যে দেখো একটু ভিন্ন ধাঁচের অঙ্ক, অর্থাৎ আগের 3টা অধ্যায় থেকে একটু বিপরীত। ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে, নিজেদের সমীকরণ গঠন করতে হবে, তারপর সমীকরণের সমাধান করতে হবে, ওইরকম অঙ্কগুলা। তো আমরা এখান থেকেও কিছু ম্যাথ দেখে রাখবো রিস্ক এড়ানোর জন্য। তো এখান থেকে দেখো আমাদের উদাহরণ 14 একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটা হুবহু আসতে পারে, যদি আসে এই সৃজনশীলটা হুবহু আসতে পারে, তাই বলবো এই সৃজনশীলটা এখান থেকে দেখে রাখবা। উদাহরণ 14। তারপর তারপর দেখবো আমরা অনুশীলনী থেকে কিছু। তো দেখো অনুশীলনীর ফার্স্টে আমাদের কতগুলো এমসিকিউ দেওয়া আছে, আমাদের 4টা অনুশীলনী মিলে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, এগুলো দেওয়া আছে, এগুলো এখান থেকে দেখে নিবা। যেমন দেখো এই যে আমি বলছিলাম যে আমাদের 12.1 থেকে এমসিকিউ আসতে পারে। দেখো দুটো সমীকরণ দেওয়া আছে আমার এখানে, বলছে পরস্পর নির্ভরশীল, পরস্পর সমঞ্জস, এর কোনো সমাধান নেই, কোনটা কোনটা সঠিক। তো এরকম এমসিকিউ কিন্তু এখান থেকে বেশি আসে। ঠিক আছে? তো এখান থেকে 9টা এমসিকিউ দেওয়া আছে, 9টা এমসিকিউ দেখবা কি টাইপের এমসিকিউ আছে। তারপর এই অধ্যায় থেকে আমরা কোনগুলো করব একটু দেখি। এই অধ্যায় থেকে আমরা করব 11 নাম্বারটা, 12 নাম্বার, 13 নাম্বার। এগুলো এখান থেকে বেশি আসে, মানে স্কুলের পরীক্ষায় বলো বা টেস্ট পরীক্ষায় বলো, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে এগুলো থেকেই আসে আর কি। এই জন্য বলবো এই 3টা এখান থেকে দেখে রাখবা। তারপর আমাদের 18 নাম্বার সৃজনশীল দেওয়া আছে একটা, 18 নাম্বার সৃজনশীলটা দেখবা। আর 19 নাম্বার সৃজনশীলটা এখান থেকে দেখে রাখবা।
19 নম্বর সৃজনশীলটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ দেখো আমি বলছি যে এই অধ্যায় থেকে আসলে কিরকম প্রশ্ন হতে পারে, যে আমাদের 12.1, 12.2 আর 12.3 মিলা, দেখো এই প্রশ্নটা ঠিক ওই প্যাটার্নের, ঠিক আছে? এই জন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা। আসলে এরকম টাইপের বা এরকম প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই ছিল আমাদের 12 অধ্যায় থেকে যে আমরা কি কি দেখব। যেহেতু 12 অধ্যায় থেকে আমাদের বোর্ডের সৃজনশীল অনেক কম হয়েছে আগে, সেই জন্য আমি যেগুলো দাগায় দিচ্ছি শুধু সেগুলো দেখলেই হবে। সেগুলো একবার করে দেখে রাখো এবং নিয়মগুলো অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন শিখে রাখো। সমীকরণ জোটের মধ্যে সমঞ্জস কি, নির্ভরশীল কি, এগুলো দেখে রাখো। তাইলেই হইতেছে আমাদের। এগুলা করলে আশা করি এই অধ্যায় থেকে তুমি যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। আর লেখচিত্র তুমি শুধুমাত্র একটা যদি ভালো করে দেখো, সেম নিয়ম, প্রতিটাই সেম নিয়ম, সমাধান করে লেখচিত্র আঁকা এবং লেখচিত্রের জন্য বিবরণ লেখা, সেম নিয়মে প্রতিবার লিখতে হইতেছে। তাই আমি বলবো যে আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো ভালো করে করো, তাইলে আমাদের 12 নম্বর অধ্যায় কভার হয়ে যাবে। 12 নম্বর অধ্যায় আমাদের এমসিকিউর জন্য বেশি গুরুত্ব দিব, সিকিউর জন্য আমরা শুধুমাত্র যেগুলো দাগায় দিচ্ছি সেগুলো দেখে রাখবো। তো 12 নম্বর অধ্যায় এটুকুই। ধন্যবাদ সবাইকে।